নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো বড় খবরে, কমছে মেট্রো, সময়সূচি বদলাচ্ছে 26 তারিখ থেকে। চালকদের বড় অংশ করোনায় আক্রান্ত। কলকাতা মেট্রো বেশিরভাগ চালকই কোভিড পজিটিভ। এমন পরিস্থিতি পুরো দমে ট্রেন চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মর্মেই শুক্রবার নোটিশ জারি করে ট্রেন চলাচলের নতুন সময় ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো নোটিশে জানা গেছে 26 তারিখ থেকে নতুন সময়সূচি চালু হতে চলেছে মেট্রো পরিষেবায়। সোম থেকে শুক্র মোট 238টি ট্রেন চলত, 119টি আপ ও 119টি ডাউন অভিমুখে। সকাল 7টা 20 থেকে রাত 10টা পর্যন্ত 6 থেকে 7 মিনিটের ব্যবধানে চালানো হতো ট্রেনগুলি। কিন্তু এখন চালক সংকটে। আপ ডিরেকশনে ট্রেন চলবে সকাল 8টা 54 থেকে সন্ধ্যে 7টা 4 মিনিট পর্যন্ত এবং ডাউন ডিরেকশনে ট্রেন চলবে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা 28 মিনিট পর্যন্ত। শনিবার এই সময়টা হবে আপ ট্রেনের ক্ষেত্রে সকাল 8টা 40 থেকে সন্ধ্যা 7টা 50 পর্যন্ত এবং ডাউনের ক্ষেত্রে সকাল 9টা 20 থেকে সন্ধ্যা 7টা 50 পর্যন্ত। এদিন মোট 218টি ট্রেন চলবে 7 থেকে 8 মিনিটের ব্যবধানে। রবিবার আবার ট্রেনের সংখ্যা কমে হবে 100টি। সকাল 9টা থেকে রাত 10টা 10 অবধি ট্রেন চলবে 15 মিনিটের ব্যবধানে। এদিন কবি সুভাষ স্টেশন থেকে এবং দমদম স্টেশন থেকে লাস্ট ট্রেনটি ছাড়বে রাত 9টা 10-এ। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে 8টা 58 মিনিটে। কলকাতা শহর জুড়ে তথা সারা রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আশঙ্কা ক্রমেই বাড়ছে। এবারের বড়সড় আঁচ যে মেট্রো চালকদের মধ্যে পড়েছে তা কর্তৃপক্ষের নোটিশে স্পষ্ট। পরবর্তী খবর, করোনার কারণে রাজ্যে মিছিল রোড শো নিষিদ্ধ করল কমিশন। ছোট সভাতেও বড় কড়াকড়ি। করোনা পরিস্থিতিতে রাজ্যে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকেই তা কার্যকর হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যে করোনা পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া নিয়ে কমিশনে গাফিলতি করেছে বলে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। নতুন নির্দেশে পদযাত্রা, রোড শো, বাইক মিছিলে নিষেধাজ্ঞার পাশাপাশি জনসভাতেও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে সর্বোচ্চ 500 জনকে নিয়ে সভা করা যাবে, তবে সেই সভাতেও কঠোরভাবে মেনে চলতে হবে দূরত্ববিধি। এছাড়া নতুন করে কোনো মিছিল, রোড শো অনুমতি দেওয়া হবে না। যেগুলি অনুমতি দেওয়া হয়েছে সেগুলিও বাতিল হবে। আর যেসব সভার অনুমতি দেওয়া হয়ে গিয়েছে সেগুলিতেও জমায়েতের ক্ষেত্রে নতুন নির্দেশই মানতে হবে জানিয়েছে কমিশন। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী তার 4টি সভা বাতিল করেন পশ্চিমবঙ্গে। বদলে শুক্রবার বিকেল 5টায় দিল্লি ভার্চুয়াল সভা করার ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করে দেন। নিজের টুইটার হ্যান্ডেলে থেকে মমতা ঘোষণা করেন, রাজ্য এবং দেশে কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সমস্ত পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা, এমনই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছিলেন সন্ধ্যা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনো রাজনৈতিক জনসভা বা রোড শো করা যাবে না। শুক্রবার সন্ধ্যা থেকেই সে নির্দেশ কার্যকর হয়ে যায়। একই সঙ্গে কমিশন জানিয়েছিল রাজ্যে বাকি দফার ভোট গ্রহণের ক্ষেত্রে 72 ঘন্টা আগেই শেষ করতে হবে প্রচারের সময়সীমা। তার আগে 48 ঘন্টা আগে প্রচার পর্ব শেষ করার নিয়ম ছিল। শুক্রবারের সেই নির্দেশের পর এবার দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে নজর রেখে আরও কঠোর জনসভা এবং রোড শো নিষেধাজ্ঞা জারি করল কমিশন। পরবর্তী বড় খবর, ঘূর্ণিঝড় কবে ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগর উপকূলে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিলেন এপ্রিল মাসে ভারতীয় সমুদ্রগুলিতে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। এপ্রিলেই 3টি সপ্তাহ অতিবাহিত, তেমন কোনো ঘটনাই ঘটেনি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ফের একবার জানিয়ে দিল এপ্রিলের শেষ সপ্তাহেও ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে মে মাসে বঙ্গোপসাগর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণাবর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আবহাওয়া দপ্তর পরিবেশগত বৈশিষ্ট্য খতিয়ে দেখে মহাসাগরীয় অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলে এই মাসের অবশিষ্ট দিনগুলিতে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে না। এরপর মে মাস আদতে প্রাক বর্ষার মাস। এই মাসে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এর ফলে উপকূলীয় অঞ্চল এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি ঝড়ের কবলে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মরশুম আনুষ্ঠানিকভাবে মার্চ থেকেই শুরু হয়। মধ্য জুন অবধি বর্ষার মরশুম চলে ভারতে। এই সময় সমুদ্র জুড়ে থাকে নিম্নচাপের প্রভাব, তার ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল। মার্চের পর এপ্রিল এবং মে মাসে তা বাড়তে থাকে, কিন্তু এবার এপ্রিলে আবহাওয়া শান্তই ছিল, আছে এবং থাকবেও। তবে তাপপ্রবাহ মার্চ থেকে এপ্রিলে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ক্রান্তীয় ঝড় হলো এক বিস্ময়কর এবং শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ। এই ঝড়ের ফলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এর প্রভাব থাকে। মাঝে মধ্যেই সুপার সাইক্লোনের চেহারা নিয়ে প্রাক বর্ষা মরশুমে ভারতীয় সমুদ্রগুলিতে ফুসে ওঠে। এবছর এখনো পর্যন্ত কোনো ঝড়ের সৃষ্টি হয়নি, তবে মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পরবর্তী খবর, মে জুনে দেশের 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের।
করোনা পরিস্থিতি মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল মোদী সরকার। 26,000 কোটি টাকার বেশি খরচ পড়বে এই কর্মসূচিতে। গত বছর করোনা পরিস্থিতিতে নিখরচায় দেশজুড়ে রেশন বন্টন করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় চলতি বছরে মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। 5 কেজি চাল গম দেওয়া হবে 80 কোটি মানুষকে। সেজন্য 26,000 কোটি টাকার বেশি খরচ হতে পারে বলে জানিয়েছে সরকার। পরবর্তী বড় খবর, মহারাষ্ট্রে অক্সিজেনের আকাল, সাহায্যার্থে ছুটল প্রথম অক্সিজেন এক্সপ্রেস। অক্সিজেনের আকাল শুরু হয়েছে মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রের অক্সিজেনের চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো তেলেঙ্গানা। বিশাখাপত্তনম থেকে ছুটল অক্সিজেন এক্সপ্রেস। মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে দেখা গিয়েছে অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে যেসব রোগীর অবস্থা গুরুতর তাদের যাতে অক্সিজেন দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে এই ট্রেন রাষ্ট্রীয় ইস্পাত নিগমের সুবিধা নিয়ে বিশাখাপত্তনম থেকে রওনা দিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র থেকে রাষ্ট্রীয় ইস্পাত নিগমের কাছে 7টি খালি অক্সিজেন ট্যাঙ্কারে সে পৌঁছেছিল। বৃহস্পতিবার সকালে এই ট্যাঙ্কারগুলি আসার পর সেগুলিতে লিকুইড মেডিকেল অক্সিজেন ভরা হয়। সন্ধ্যায় সেগুলি পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্রে। প্রতিটি ট্যাঙ্কারে 15 টন লিকুইড অক্সিজেন ভরা হয়েছে। পূর্ব উপকূল রেলওয়ের ওয়ালটিয়ার ডিভিশনের সঙ্গে যৌথভাবে এই কাজ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এই কাজ অত্যন্ত উপকারী বলে রেলের তরফে জানানো হয়েছে। পীযূষ গোয়েল টুইটারে জানিয়েছেন, প্রথম অক্সিজেন এক্সপ্রেস লিকুইড অক্সিজেন ভর্তি করে ভাইজাগ থেকে মহারাষ্ট্র রওনা দিয়েছে। দেশের কঠিন সময়ে রেল পাশে দাঁড়িয়েছে। নাগরিকদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে রেল। পরবর্তী খবর, ছোটদের মধ্যে বাড়ছে কোভিড, তবে ভর্তি কম হাসপাতালে। সংক্রমণের প্রথম পর্বে তারা অনেকেই ছিল উপসর্গহীন বাহক, কিন্তু এবার বিভিন্ন উপসর্গে বাচ্চাদেরও কাবু করছে করোনা। দৈনিক সংক্রমণ যে হারে বাড়ছে তাতে আগামী দিনে করোনা আক্রান্ত শিশুর সংখ্যাও বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ চিকিৎসক অসীম মল্লিক বলছেন, গতবার বেশিরভাগ বাচ্চা উপসর্গহীন ছিল, কিন্তু এবার উচ্চ তাপমাত্রা, বমি, পায়খানা, সর্দি, কাশি, চোখ লাল হওয়ার মতো বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছে। তিনি জানাচ্ছেন, কোভিড সেরে যাওয়ার পরেও মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। তাতে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা হতে পারে। তবে শিশুদের আক্রান্ত হওয়ার পেছনে পারিবারিক ইতিহাস থাকে বলে জানাচ্ছেন আরও এক শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষ। তার কথায়, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা শিশুদের কয়েক জনের কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসছে। তবে বাড়ির বড়দের থেকেই বাচ্চারা সংক্রমিত হচ্ছে, তাই বাড়ি কারোর করোনা হয়েছে বা হয়েছিল কিনা তাও জানা প্রয়োজন। সংক্রমণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের ডাবল মিউট্যান্ট নেই, এর কারণে বেশি মাত্রায় ছড়াচ্ছে সেটি। তাই বাড়ির কেউ সংক্রমিত হলে এবার বাচ্চারাও ছাড় পাচ্ছে না বলে মত কার্ডিওথোরেসিক সার্জন কুনাল সরকারের। তিনি বলছেন, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ নিয়ে বাচ্চারা অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ বড় খবর, নয়া পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ব্যাংকগুলিকে সতর্ক করল কেন্দ্র। নয়া পন্থায় এটিএম এ প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, এ বিষয়ে বিভিন্ন ব্যাংককে সতর্ক করল কেন্দ্র। সূত্রের খবর, এটিএম ব্যবস্থা নিরাপত্তা আরও বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, ম্যান ইন দ্য মিডল অর্থাৎ MITM নয়া এই পন্থাতেই বর্তমানে বেশিরভাগ এটিএম জালিয়াতি হচ্ছে। কি এই ম্যান ইন দ্য মিডল জালিয়াতি? তদন্তকারীদের কথায়, এই পদ্ধতিতে এটিএম এ যা নির্দেশ দেন ব্যবহারকারী তার ভিন্ন পৌঁছায় ব্যাংকের কাছে। আর এটি করতে এটিএম এর ল্যানের তারের ওপর কারসাজি করে প্রতারকরা। অর্থাৎ টাকা তোলার সময় ভুল তথ্য দিলেও ব্যাংকের সিস্টেমে তা দেখাবে সঠিক তথ্য হিসাবে। এর ফলে সহজেই টাকা তুলে নিতে পারবে প্রতারকরা। প্রথমে এটিএম মেশিন ও রাউটার বা সুইচে একটি যন্ত্র বসায় প্রতারকরা। এই ডিভাইসই যত কারসাজির মূলে। এর মাধ্যমেই ভুল ইনপুট বদলে যায় সঠিক ইনপুটে। আর রেস্ট্রিক্টেড ব্লক হয়ে যাওয়া কার্ড দিয়েও টাকা তুলে নেয় জালিয়াতরা। বিশেষজ্ঞদের মতে, প্রথমে বাড়াতে হবে এটিএম মেশিন ও সংলগ্ন যন্ত্রাদি, তার ইত্যাদি সুরক্ষা। ইনপুট ও আউটপুটের পোর্ট সিল করতে হবে। তাছাড়া এটিএম চত্বরে যতটা সম্ভব নজরদারি বাড়াতে হবে। এন্ড টু এন্ড এনক্রিপশন সুনিশ্চিত করতে হবে ব্যাংকগুলিকে, আর্জি জানিয়েছে কেন্দ্র। পরবর্তী বড় খবর, করোনা চিকিৎসায় অক্সিজেন, ভ্যাকসিন, ওষুধের ঘাটতি যেন না হয়, বৈঠকের নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনার করাল থাবা দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। দেশে প্রতিষেধকের হাহাকার। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বারাণসী থেকে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই বৈঠক করেছেন। হাসপাতালে বেড বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন, এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এর ফলে সংক্রমণ আগুনের মতো ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। মাস্ক না পরেও করোনা বিধি না মেনেই বহু মানুষ রাজনৈতিক জমায়েত করছেন। এরই মধ্যে রাজ্যের ও দেশের নেতা মন্ত্রীরা রাজ্যে নির্বাচনী সভা করছেন, সব রকম বিধিনিষেধ এক প্রকার না মেনেই। এর ফলে 2020-র মতো আরও একবার দেশে করোনা পরিস্থিতি ভয়াল এবং উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। 2020 থেকেও 2021-এর করোনা পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। গতবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এবারও সবাই একসঙ্গে চেষ্টা করলে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার সময় মতো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে
মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বারাণসী থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সমীক্ষা বৈঠক সেরেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন, অক্সিজেন, ভেন্টিলেশনের ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেই বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া সরকারি তরফে টেস্ট, ট্রেসিং ও ট্রিটমেন্টের উপরে জোর দেওয়ার চিন্তাভাবনা চলছে। যেভাবে মৃত্যুর হার বাড়ছে সারা দেশে, তাতে কেন্দ্রের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে টেস্টিং ও ট্রেসিং এর জোর দিলে মৃত্যুর হার কমানো সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।